যেটি আলোচনার বিষয় অবশ্যম্ভাবীভাবে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। তারপরে যা আচ্ছা। যা হলো, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকায় ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা, ভেঙে ফেলা ৩২ নম্বর, আবারও বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ফেলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, ছায়ানট, উদীচীর উপর হামলা, আরও বিভিন্ন জায়গায় দেশের হামলা। এবং খুবই মানে একদম কি বলে এটাকে, ভাষায় প্রকাশ করতে পারবো না, এক যুবককে, হিন্দু যুবককে ময়মনসিংহে পিটিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে সেই লাশকে পিটিয়ে তারপর অগ্নিসংযোগ, সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, সেখানে উল্লাস করছে মানুষ, এইরকম একটা চিত্র আমরা দেখলাম। মানে ওসমান হাদির মৃত্যু, প্রতিবাদের সাথে এগুলোর সম্পর্ক কি, কোথায়? আপনাকে ধন্যবাদ শারমিন। আসলে আমরা যেই একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে, এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে যেভাবে আততায়ীরা গুলি করে দেশ ত্যাগ করেছে, এই পুরো ঘটনাটাই একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং এটা এরকম যে একটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে, এর আভাস অনেক কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অ্যাপারেটাস সাথে ইনভলভড প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে আহ, ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে, এবং এটা হয়েছে। এটা হয়তো আমাদের কোনো রকম সিকিউরিটি ল্যাপসেস আছে, অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হাদির মতো একজন তুখোড় ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা এদের সাথে জড়িত ছিল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম, এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে, বহু মাস ধরে, বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে। এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা, এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা। এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে, বিভিন্ন আহ, গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে। নিশ্চয়ই খুঁজে পাবো, নিশ্চয়ই খুঁজে পাবো, এবং আমি হয়তো অবশ্যই। ধারণাও করতে পারি, কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে? না, 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 এখানে আমি তো ওদের নাম টাম বলতে চাই না। ওই যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম, ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে, আপনি এটা খুঁজে পাবেন। ওকে, আমি এটা বলতে চাই নাই আপনাকে। সো ইউ উইল ফাইন্ড হু হি ইজ, এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। তার সহযোগী অনেকেই আছেন, দেশে বিদেশে, এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান। এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন, শ্যাডো সরকার যাদের পারপোজ সার্ভ করছে, তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে। এই তারাটা এবং আমি আরেকটু স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা? দেশে তাদের সহযোগী কারা? সরকারের ভেতরে কারা? দেশে মানে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খতিয়ে, আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন, অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন। এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের এগেইনস্টে ক্রমাগত মিথ্যাচার, ক্রমাগত প্রপাগান্ডা চালানো হয়েছে, যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধভাবে মাসের পর মাস ধরে, সিন্স আগস্ট 2024। এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে, এবং এই লোকগুলাই ইলেকশনটা চায়। তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায়, যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায়, যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির ব্যাকড সরকার আসুক এটা চায়, ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে, এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে,
যেন সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে খুব বাজেভাবে, শুধুমাত্র তাদেরকেই না, তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, এরা যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি। এবং ওদের ভিতরে যে লোকরা আছে, 2 থেকে 3 জন উপদেষ্টার মতো আছেন, আমি তাদের নাম বলবো না এখন, এটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন না নাম বলার জন্য, বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা। এদের সাথে আবার আপনার যার কথা বললাম, আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে, লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে, একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে, আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি, 2 অক্ষরের নাম, ওই পার্টির কিছু লোকজন আছে। এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে। ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা নেই, এটা আমি বহুবার বলেছি। ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা, এবং ছোটনের ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামের। খোদা বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে, রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে, তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হয়েছে, তাদের অ্যাকচুয়ালি কাজটা কি, তারা কি কাজটা করছেন বাংলাদেশে? আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি, তারা কাদের সাথে ইনভলভ ছিল, তারা কি কি করেছে অতীতে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে, আমি গতকালকে দেখলাম যে 2 জন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে, ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন। এবং এরকম শুধুমাত্র সহকারী না, আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন, আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছি যে এই লোক খারাপ, সে কোনো কাজ করছে না। হ্যাঁ, হতে পারে, হি ইজ ফেইলিং, কিন্তু তার উপরেও যে এই যে খোদা বক্সকে নিয়ে আসা হয়েছে, খোদা বক্সকে কেন নিয়ে আসা হয়েছে, খোদা বক্সের কিন্তু কাজটা কি? এনারা তার উপরে চলে গেলেন কি করে? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনোভাবেই মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে নন, আইন শৃঙ্খলা রক্ষায় অবশ্যই যিনি না, আছেন, না? অবশ্যই না। এনারা ওই যে বললাম আপনার, যে সরকারের ভিতরে যে সরকার আছে, যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে, যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে, এরা এগুলা করছে। আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমানের সহকারী আছেন, এক বিশেষ সহকারী আছে একজন, তার নাম হচ্ছে মুস্তাইন জহির। মুস্তাইন জহির অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন, সে কাদের সাথে ইনভলভ ছিল, আমি যার কথা বললাম আপনার সোলাইমান লেসু, এদের সাথে মোস্তাইন জহির ইনভলভমেন্ট কি, এদের সাথে ওই যে 2 অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি, ছোটনের ইনভলভমেন্ট কি, ছোটন, মোস্তাইন জহির এবং 2 অক্ষরের পার্টির যিনি সভাপতি, এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল 2018 সালের দিকে। এবং আপনি চিন্তা করেন, দিনে দুপুরবেলা কাকে? বাংলাদেশের নিরাপত্তা সীমান্ত উপদেষ্টা? দিয়ে, নিরাপত্তা না উপদেষ্টা? না না, ওই যে কাকে? সোলাইমান ও আচ্ছা, লেসু, সোলায়মান। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই লেসুকে পার হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুরবেলা। এবং সে খুব সুন্দর করে নাচতে নাচতে ভেতরের দিকে প্রবেশ করে গেল, এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর কি নিজেদের কাছে। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভেতরে ঢুকে গেল, সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল। তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন, আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন, আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন? আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পড়েনি তখন, ইটস ন্যাচারাল, তাই না? এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে, আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন। এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে, সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা। ওকে, তো ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে, সব চুল টুল তার সব সাদা, এটা আমি আপনাকে কি নাম দেখলে বলবো? মানে আমি যাকে বুঝছি, আমি কি নাম বলবো আপনি না বললে? না। আপনি তারপরে আচ্ছা, ওই লোক যখন ওইখানে গেল, থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো, থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক। হুম। হ্যাঁ, তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক, ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে আপনি দেখতেই পাচ্ছেন। এবং গত বছরের 2024 সালের এপ্রিল-মে মাসের দিকে, যার কথা বললাম, এই একই উপদেশটা আহ তাসলিম খলিল ভাইকে, মেট্রো নিউজের এডিটর ইন চিফ, তাকেই কোথায় সে বলেছে যে অথবা তাসলিম খলিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি।
তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে, এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে, বাংলাদেশে এই বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে, যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম, আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে, তেমন কোনো কাজকর্ম নাই, বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত, এরা তো অবশ্যই গত 16 বছর ধরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক, তারা যেভাবে আওয়ামী লীগের সাথে কোঅপারেট করেছে এবং তারা সম্পর্ক এস্টাবলিশই করেছিল আওয়ামী লীগের সাথে, তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর কোনো রকমের অস্তিত্ব ছিল না। তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে, অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা এটা তারা ইচ্ছাকৃতভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে, এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না। তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে, কারণ নিঃসন্দেহে। তারা তাহলে আপনার গত কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই হ্যাঁ গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন? ডক্টর ইউনূস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না। এটা কি? কার্যকর হলেও মানে সরকারের ভেতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে। একটা হ্যাঁ, প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায়। ওরকমই হয়তো কিছু একটা চায়, ওরকমই হয়তো তার কিছু একটা চায়। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এখন একটু সরি, আসলে হ্যাঁ। হাদি হত্যাকাণ্ড সম্পর্কেও একটু যাব। তবে তার আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল রাতভর তো যেই তো আপনাকে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের, যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি নেয়নি। এই জিনিসটাকে কিছু কতিপয় ব্যক্তি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু তার মানেটা কি? তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে? এবং ভারতের মতো একটা দেশ, যে আমাদের দেশের সাথে প্রায় 4,000 4,500 কিলোমিটারের মতো যাদের বাউন্ডারি আছে, ল্যান্ড বর্ডার আছে, আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি এর সাথে তো যুদ্ধ করে পারবেন না। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। এবং এই এই যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মধ্যে ইনভলভ হতে চায়? যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন। আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলো প্রিচ করা হচ্ছে, যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে, এবং গতকালকে রাত্রিবেলা দুটা পত্রিকা দেশের, শুধুমাত্র বাংলাদেশের নয়, উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে, এদেরকে আক্রমণ করা হলো। এতগুলো জার্নালিস্ট, 30-35 জন জার্নালিস্টের ওয়ার্কার, এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। শুধুমাত্র তাই না, পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে, আপনার ছায়ানট বলুন, উদীচী বলুন, এখানে আক্রমণ করা হলো কেন? আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে, তবলা ভেঙে ফেলা হচ্ছে, এগুলার দোষ কি? এবং আমরা দেখছি যে কিছু গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কারা কারা, বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশে সঙ্গীতের টিচার রাখা হবে না, প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোনো রকমের টিচিং হবে না, বিভিন্ন এরকম ন্যারেটিভ আমরা দেখেছি। পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার, তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো, এবং আমরা 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 যেটা জানি যে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা, বাংলাদেশে পৌঁছানোর কথা। তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে, ওনার যে বাংলাদেশ উনি 17-18 বছর পরে যাচ্ছেন, এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে? এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থায় অনেকগুলো যাওয়ার চেষ্টা প্রশ্ন করছে? জমে যাচ্ছে। এক একটা করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো? কারণ তার নিরাপত্তা শঙ্কা এবং আরো কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয়। সেখান থেকে গ্রিন জি, সিগন্যালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য? সেই গ্রিন সিগন্যালটা জি। পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই শঙ্কাটা মানে উড়িয়ে দেয়া যায়? যেই শঙ্কাটার কথা এতদিন ধরে শুনছিলাম? আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না।
most like he has made up his mind. Yeah, and he will travel to Bangladesh. আচ্ছা, সেটি আপনি মনে করছেন। আসি একটু, আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডের বিষয়েও একটু যাব। ও আচ্ছা, ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে, আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস আলম লিখছেন উই আর ইন ওয়ার। আমরা দেখছি হাসনাত আবদুল্লাহ তো বলছেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে। মাহমুদুর রহমান বলছেন যে আমরা ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি, গোলাম আজম পুত্র, তিনিও বলেছেন সেভেন সিস্টার্স আলাদা করা, তাদেরকে সহায়তা করা। রাওয়া ক্লাবের সভাপতি বলেছেন, এরকম আসলে অনেকেই বলছেন। আপনি বলছিলেন যে আমরা তো আসলে যুদ্ধে যাবার মতো আমাদের সেই সক্ষমতাও নাই, বা এই সময় আসলে কে চায় যুদ্ধ করতে? সক্ষমতা নাই, তাহলে বাস্তবতাও তাহলে এটার তারা তারা আসলে সমর্থন করে। তারা আসলে কি চাইছেন? মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে তারা পারবো না একটা গেলেও, সমঝোতা। অবশ্য নায়েবে আমির, একটু আরেকটা লাইন একটু বলে দিই, জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন যে 50 লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ লাগলে। জি। এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন, তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড। এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন, তাহলে তারা কেন এরকম হঠকারী মন্তব্য করবেন? এরকম হঠকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন। এবং এটা কেন করতে চাইছেন? আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন, আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত আহ, বলিষ্ঠ, অথবা একজন কেপাবল লিডার, অথবা নিজেকে স্টাবলিশ করতে যাচ্ছেন একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক আহ, বল আছে, অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে। কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো, পেছনের যে মেকানিজম গুলো আছে, আপনি যাদের দ্বারা ব্যাকড, তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের যে ডেমোগ্রাফ, এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে, যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, ইরাকের কথা বলতে পারি, আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না। আমরা বেশ লিবারেল একটা কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি। আমরা কট্টরপন্থী দেশ না। আমরা সালাফিজম, আপনার এদেরকে আমরা ওয়াহাবিদের মতো আমরা না। আমাদের যে মুসলিম ইয়েটা আছে, আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না। আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। হুম। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ। আপনি তাদের কথা বললেন, এই যে মাহমুদুর রহমান, উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনাত সার্জিসদেরকে দিয়ে বলেন আর কি। এটাই আমি জানি, এবং এটা এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন। এবং ওনার উদ্দেশ্যটা কি, সেটাও হয়তো আমরা আগামী 48 to 72 আওয়ার্স দেখতে পারবো, কেন কি কারণে তারা এগুলা করছে। কেন এই তো 48 to 72 আওয়ার্স কেন? মানে এই সময়টাকে আপনি বিশেষায়িত 48 করছেন to কেন? 72 আওয়ার্স আমি বললাম কারণ বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে। গতকালকে তো আমরা রাত্রবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে। প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আবার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকেও আমার লেখা আছে, ওখানে টুইটারও বোঝা আছে, যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে। এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি। কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এদের।
এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি, যে এটা রাতে দেখলাম সেরকম কিছু, নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন? আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোন্ট আচ্ছা, ক্রিয়েট আচ্ছা। এনি কাইন্ড অফ প্যানিক। নিশ্চয়ই। কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরা দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। বাংলাদেশে তো আসলে ধরেন জানাজার নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন, তারা অনেকেই আসবেন, আমি হুম। যতটা জানি অনেকেই যাবেন। আপনি কি পুরা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে, এটা এমন, আমার আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে। তার হ্যাঁ, মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে? এরকম? হ্যাঁ, সেটা সেটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে, এবং লোকজন জমায়েত করে তারা কি হুম। কোনো বিদেশি এমবাসিতে ব্রিচ করতে চায়, তো এবং এই যে যদি তারা আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে 72 আওয়ার্সের একটা, এই বিষয়ে কি আপনি, আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে। গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে, তাদের কি কোনো প্রস্তুতি আছে বলে হ্যাঁ আপনি হ্যাঁ, জানেন? অবশ্যই জানেন, অবশ্যই আপনি জানেন তারা অবশ্যই। প্রস্তুত, নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি? না না না, হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদেরকে এভাবে দেওয়া উচিত। কারণ যখন এই ঘটনাটা ঘটার পরে দেখেন, একটা সময় তো ছিল, একটা পিরিয়ড তো ছিল, 4 থেকে 5 ঘন্টা পরে আইডেন্টিটিটা জানা যায়, এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট, এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তারা পালাতে সহায়তা করেছে। আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল, হুম, হুম। এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য, হ্যাঁ। এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে, তারা এখান থেকে পালিয়ে যাবে। হুম। সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে, নিশ্চয়ই 1 থেকে 2 দিনের প্ল্যান এটা ছিল না, এটা অনেক দিনের প্ল্যান ছিল, এবং আহ, এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে। হুম। আপনি একটা ছেলেকে ঢোকালেন, কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেন্সিটিভ সময়, এই ছেলেকে আমরা দেখলাম যে সে ইনকিলাব মঞ্চের অফিসে পর্যন্ত গিয়েছিল। তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে, তাই না? জি, নিঃসন্দেহে। এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে, তাকে যে ৩০টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল, সেটি যেমন জানা ছিল। সবকিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল। তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল, না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল। হুম এখানে হুম। মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না। তাহলে কি এরকম কিছু গোয়েন্দা ব্যর্থতা, এরকম কিছু বলার ওদেরকে সুযোগ আছে? আমি ঢালাওভাবে দোষ প্রশ্নটা দেওয়া করি। যাবে না। শুধু আচ্ছা, শুধু তাদের দেওয়া যাবে না। কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে? অনেকে বলছেন ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে। আদৌ আছে কিনা আপনার কাছে, মানে এটাও একটু মানে জানতে চাই। ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা? ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল, এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে। আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল, এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো, আমরা কয়েকটা নাম সামনে এসেছে, ইসমাইলের নাম সামনে এসেছে, আপনার সম্রাটের নাম সামনে এসেছে, আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লবের নাম সামনে এসেছে, এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে, আমি যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন, আন্ডারগ্রাউন্ড রেডের সূত্র বলেন, আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে এটার বিষয়ে। এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব, সম্রাট, এই চক্রে মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের, ওই চক্রের পরিকল্পনায় এই এই কাজটা করেছে। জি। আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ। আপনার পোস্টগুলো আমি খেয়াল করি। আপনি লিখেওছেন জি। যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন। মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন, সেরকম সম্পৃক্ততা কিনা যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন, হাসনাত, সার্জিস এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা। সেরকম আসলে আ আ আ এও লুকিয়ে থেকে, তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির? আচ্ছা আসলো, তিনি এরপরে যখন ছাত্রলীগ সবাই পালিয়ে বেড়াচ্ছে, তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটালো, আবার জামিনও পেয়ে গেল। এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন। মানে এটা এটা কিভাবে? হুম। এই ছেলেটাকে যদি আপনি ট্র্যাক করেন, আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেট আছে। সেগুলো কি, যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে।
তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে, কখনো সে স্পেক্স পরে না, কখনো সে কন্টাক্ট লেন্স পরে, কালার্ড লেন্স পরে, কখনো সে আবার চুল বেশ ছোট করে ফেলে, আবার বেশ অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে। এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার এক দেড় মাস আগেও আহ, যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে, তখন সে একটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল করে, ওইখানেও সে ছিল, তাকে ওইখানে স্পট করা গেছে। এবং হাদির সাথে যে যখন ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জ, ঝটিকা মিছিলের অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না। এবং এটা অনেকেরই তাকে চিনতে সমস্যা হবে যদি এভাবে সে আসে, কারণ তখন তো আসলে এক্সকিউজ মি, নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে, এবং হাদির পক্ষে অথবা টিমের পক্ষে হয়তো এটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই। বাট এটা কিন্তু ফিল্টার। জুলকারনাইন স্যার শুধু তো সে প্রচারণায় না, তার সাথে আড্ডায়, তার সাথে একদম ব্যক্তিগত আলাপচারিতায় ওয়ান ওয়ান কথা বলছেন, এরকম তো তাকে দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রচারণায় র্যান্ডম এসছেন এরকম তো না, তাকে তো খুব ভালো চেনা না, জানা বলে মনে হচ্ছে। এখন আমি যেটা বললাম আপনাকে, যে যখন ইলেকশনের জন্য কেউ ক্যাম্পেইন করা শুরু করে, আর এই ছেলেরা খুবই ইয়াং ছেলে, হ্যাঁ, হাদি বলেন আপনি, এবং অন্য যারা আসছে, হাসনাত, সার্জিস, ওরা হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে ক্যাম্পাসে কাজকর্ম করেছে, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করেছে, কিন্তু ব্রডার ওয়েতে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির কারা ছোটখাটো কর্মী, নেতা নেত্রী, মিড লেভেলের নেতা নেত্রী, এদেরকে কিন্তু আসলে ওদের চেনার সুযোগটা ওইভাবে হয় নাই। এই ছেলেকে তো চেনার সুযোগ হবে না যে এক মাস আগে অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে আমার আমার মনে গ্রেপ্তার হয় না, হলো। কারণ আপনি তো ছাত্রলীগের বাংলাদেশে তো এত, কয়েকদিন তার পর ফেসবুক পরই, থেকেও তো ওই ছবিগুলো দেখা গেছে, আপনি অনেকগুলো ছবি দিয়েছেন, তো তাকে কেন চেনা যাবে না? বাংলাদেশে তো আসলে কয়েকদিন, এখন যে অবস্থা, কয়েকদিন পর পরে কত মানুষ অ্যারেস্ট হচ্ছে। আর যেটা বললাম আমি আপনাকে, যে তার চেহারার মিলটা নাই, তার চেহারার যে মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে, সে যখন আবার বের হয়েছে, তারপরে সে আবার চুল বড় করছে, আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার তার হেয়ার কাট করে এরকম করেছে। সো এই যে তার একটা ট্রেন্ড, এটা বেশ সারপ্রাইজিং। মানে কথাটা শুনে না একটা সিনেমার কথা মনে হচ্ছে, বাজিগর সিনেমা দেখেছি শাহরুখ খানের, কন্টাক্ট লেন্স পড়লেই আর তাকে কেউ চেনে না, এরকম একটা পরিস্থিতি। মানে তার অনেকটা এরকম। তার এই ব্যাকগ্রাউন্ড, এবং সে তো শুধুমাত্র হাদির সাথেই কথা বলছে তা না, ওই ঘনিষ্ঠ হুম। সার্কেলের মধ্যে অন্যরা তার সম্পর্কে কি জানেন, এটা কি আপনি জেনেছেন? তার তার বন্ধু বান্ধব বা যারা আহ, আছে? তারাও কেউ অ্যাকচুয়ালি তাকে ডাউট করে না, বিকজ আমি ঘনিষ্ঠ সার্কেলের দু একজনের সাথে কথাবার্তা হুম, বলে যেটা বুঝতে পারলাম, হি ওয়াজ কোয়াইট আ সুইট টকার। সে বেশ মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে এদের ভেতরে আপনার বন্ধু সুলভ আচরণ করে সে এদের ভেতরে প্রবেশ করে গিয়েছে। জি। তাহলে কি ওই কনক্লিউশনটা, মানে শিবির যেভাবে গুপ্ত ছিল ছাত্রলীগে, এখন ছাত্রলীগ এসে গুপ্ত হয়েছে এদের মধ্যে? এরকম এরকম অ্যালার্মিং বিষয় হচ্ছে, এরকম কিন্তু একটা দুইটা না, এরকম অনেকেই আছে যারা ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল, তারা অনেক। আর আমি আপনাকে একটু আগে যেটা বললাম, যে যেহেতু ওদের জানার সুযোগ নেই, আর বাংলাদেশ তো আপনি ধরেন ছোট দেশ না তো, আমাদের একটা 20 কোটি মানুষের দেশ, এত এত পোলাপান, আপনি কাকে চিনবেন যে কে আগে কি করতো? ধরেন আপনার একটা ছেলে একসময় ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতি করতো, এই ছেলেটাকে, এই ছেলে যদি ঢাকাতে এসে যদি মিশে যায় আপনার সাথে করে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে, আপনি তো চিনতে পারবেন না, আপনি তো জানতে পারবেন না, কিন্তু এই এরকম ছেলেটা তো সুযোগ হবে ঢাকারই না। ছাত্রলীগের একজন সাবেক হ্যাঁ, এই নেতা। ছেলেটা ঢাকারই ছাত্রলীগের, বা ঢাকাতে যেমন ধরেন মোহাম্মদপুরের তো কতগুলো কমিটি, মিরপুরে কতগুলো কমিটি, ধানমন্ডিতে কতগুলো কমিটি, এখন ধানমন্ডির কোন কমিটির সে সেক্রেটারি ছিল না, সচিব ছিল অথবা সভাপতি ছিল, এটা তো আপনার পক্ষে জানাটা খুব সহজ হবে না, কিন্তু কিন্তু এটা তো অনেকেই নিশ্চয়ই হয়তো আপনাদের পক্ষে জানা অনেকেই সম্ভব চিনবে না। যে কার মাধ্যমে তিনি আসলে এর মধ্যে এসে ঢুকলেন। এই হাদি সেটা গ্রুপের জানার মধ্যে, চেষ্টা করা হচ্ছে, হাদি গ্রুপের মধ্যে কেউ না জানার কেউ তো চেষ্টা আছেন করা যার হচ্ছে। মাধ্যমে বা যাদের মাধ্যমে তিনি ঢুকেছেন। আচ্ছা, সেটা জানার জি। চেষ্টা হচ্ছে। আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এই ট্রু। ঘনিষ্ঠ মহল কারা, মানে কাদের কাছ থেকে জানলেন ওই আপনি? যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভেতরে, আমার সোর্সের সাথে আমি যখন কথা বলেছি, তারা আমাকে, আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে, এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে, ওই ওই শুটার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই। আপনার মানে অনেক না, রেকর্ড। আমি, কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আচ্ছা, আই আচ্ছা, আই ক্যানট স্পষ্ট। রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা। আ সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি, বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা। মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা
যারা এই হিট লিস্ট? সেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্র মাধ্যমে। এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করা প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা নজর এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছে অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি যে দে শুড increase their security and their safety measures as soon as possible. জি। এখন এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য খুব আলোচনা হচ্ছে, যেহেতু তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কাজ করছেন। আমি দেখছিলাম যে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর মেহেদী তিনি বলছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কাজ করেছেন, মানে তিনি যখন আর্মিতে যখন অ্যাক্টিভলি ছিলেন তার অধীনস্থ, এবং তিনি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রয়ের সম্পৃক্ততা আছে। এরকম কি কিছু আপনার অনুসন্ধানে কখনো আছে? মানে কেন তিনি কিছু মেজর করেন না, মেহেদীর কথা কেন আমি কিছু শুনেছি। করেন না, এই জন্য আমি না, মানে এই প্রশ্নটা relevant মেজর মনে মেহেদী করলাম। কিছুদিন আগেও কোনো একটা জায়গা থেকে বোধহয় সে আমার বিষয়ে গিয়ে কথাবার্তা বলে আসছে। আমি তার বিষয়ে আসলে ওইভাবে জানি না, বাট আমি তার যতটাই জানি আর কি, যে অনেকেই আছেন, এর মেজর মেহেদী আছেন, আমেরিকাতে থাকে, এক লেফটেন্যান্ট কর্নেল আছে। এরা আপনার সবসময়ই তাদের মধ্যে একটা কনস্পাইরেসি খুঁজে বেড়ানোর ইন্টেনশন আমি দেখি আর কি, যে কোনো কিছুই দে ক্যানট এস্টাবলিশ এনিথিং, তারা কোনো কিছু আপনার প্রমাণ করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি যখন আমাকে দেখবেন অথবা অন্য কোনো জার্নালিস্টকে দেখবেন হু লাইক যারা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে সবসময়, উই অলওয়েজ কাম আপ উইথ এভিডেন্স। আমরা প্রমাণ নিয়ে আসি আপনার সামনে। আপনি যদি প্রমাণ ছাড়া, তো আমি অনেক কিছু বলতে পারি, বাট আমার রেসপন্সিবিলিটি থেকে, আমার যে অবস্থান সেখান থেকে আমার পক্ষে প্রমাণ ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে যা যা বললাম, এই সবকিছুরই প্রমাণ আমার কাছে আছে। ওকে, সবকিছুরই এভিডেন্স আমার কাছে আছে। সুতরাং কালকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি তো এটা বলেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। যদি আমার কোথাও প্রমাণ দেখাতে হয়, আই উইল অলওয়েজ শো দ্য এভিডেন্স। সো এরকম কথাবার্তা যারা বলে যে অমুক ওর সাথে যুক্ত আছে, ওই এজেন্সির কাছে আছে, তুমি বলতেছো ভাই, কাম আপ উইথ সাম কাইন্ড অফ এভিডেন্স। উইদাউট এভিডেন্স, it's all about beating the bush. সে তো Why বলছে are সে you beating নিজেই the bush? সাক্ষী, মানে সে নিজে দেখেছে। সাক্ষী না, নিজে দেখলে তো হবে না। এটা তো আমি তো বলতে পারি যে আমি দেখেছি ওইখানে কি ডান্স করতেছিল, আমার কাছে তো এভিডেন্স থাকতে হবে। এন্ড হি হ্যাজ লেফট দ্য সার্ভিস, সে তো এখন আর সার্ভিসও নাই। জি, আপনি বলছেন যে একটা গোষ্ঠী ওই যে তালেবানাইজেশনের মধ্যে আছে, বা সরকারের মধ্যে প্যারালাল গভর্নমেন্ট আছে, কিন্তু আরও একটা গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের তো আরও একটা পার্ট আছে। তারা আসলে কি অবস্থায় আছে? আমি দেখছিলাম প্রধান উপদেষ্টা এই ঘটনার পরে, এই গজবের রাতের পরে দুই সম্পাদককে ফোন করেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মানে এই আশ্বাস দিয়ে লাভ কি? তার আশ্বাস চায় কে, এক নাম্বার কথা। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি অবশেষে, এটা হয়তো একটা লাভের বিষয় যে তার চোখ খুলেছে, তিনি দেখতে পাচ্ছেন যে মব হয়েছে। মানে এইগুলোতে লাভ হচ্ছে প্রধান উপদেষ্টা, কারো উপর আস্থা রাখা যায়? এটা খুবই দুঃখজনক একটা অবস্থা আর কি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক একটা অবস্থা, এবং এই দুঃখজনক অবস্থাটার জন্য আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের সাথে যারা জড়িত আছেন, তাদের প্রত্যেকেরই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে এই অবস্থাটা কেন ক্রিয়েট হলো। আপনি দেখেন, আমাদের ডে ওয়ান থেকেই, প্রথম 10-12 দিন থেকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিরাপত্তা বাহিনীগুলোর একটা দূরত্ব আমরা দেখতে পেয়েছি। একজন যেন আরেকজনকে, একে অপরকে প্রতিপক্ষের মতো মুখোমুখি হিসেবে দাঁড় করিয়েছেন। এই যে সিচুয়েশনটা, এটা তো আসলে করার কোনো দরকার ছিল না। It could have been a very good cooperation. It could have been a like good relationship between a security apparatus and the interim government. কিন্তু সরকারের ভেতর থেকে, ওই যে বললাম, এমন কিছু ব্যক্তি আছেন যারা বিভিন্নভাবে অনেক ব্যক্তিকে ইন্ধন দিয়েছেন, উস্কে দিয়েছেন। সরকারের ভেতরে থাকা যারা গুড ম্যাটেরিয়ালস আছে, তাদের এগেইনস্টে যাওয়ার জন্য, যারা সরকারের আপনার নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত আছেন, তাদের এগেইনস্টে যাওয়ার জন্য। তো ন্যাচারালি মানুষ তো কনফিডেন্স পাবেন আপনার সাথে কাজ করতে। আপনি জানেন যে সরকারের একটা অংশের সাথে এদের যোগাযোগ আছে, এবং এদেরকে ব্যবহার করে আপনি ভিলিফাই করতেছেন তাদেরকে। তারা তো অবশ্যই আপনার সাথে হ্যাপি হবে না। আপনি তো কোনো স্টেপ নেন নাই। এই যে ধরেন মাসের পর মাস, গত 15-16 মাস ধরে যাদের কথাবার্তা বললাম, এরা নিশ্চিন্তে কাজ করে গেছে, নিশ্চিন্তে এ ধরনের হেট পেডল করে গেছে, নিশ্চিন্তে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা প্রিচ করে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই যে আপনি বলছেন কোনো স্টেপ নেন নাই, সেটা তো আমরা দেখছি। এই যে এটার পেছনে কি কোনো, মানে আরো কোনো ভেতরের কোনো কাহিনী আছে? এরকম কি কোনো ব্যাপার আছে তারা ব্ল্যাকমেইলড হচ্ছেন? কারণ অনেকের নাকি, তাদের কাছে নাকি অনেক ভিডিও থাকে, ফুটেজ থাকে, অনেক নাকি না, এরকম কোনো কিছু নাই।
আমি আসলে আমি হয়েছে কি যে আহ, অনেক কিছু না অন দ্য রেকর্ডে বলা যায় না। আমি অনেক কিছু লিখি, আমার সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখি, বাট when it comes to saying something, এটা আমি আসলে ওইভাবে বলতে চাই না, কারণ আমার কাছে জিনিসটাকে ওইভাবে স্টাবলিশ করার মতো যথেষ্ট ডকুমেন্টস হয়তো নাই, বাট আই ক্যান গিভ ইউ থিওরি। আমি যেমন লিখলে তো ধরেন আপনি এখানে আই অফকোর্স মেনশন দ্যাট আমি এটা জেনেছি, অথবা আমার কাছে যেটা ইয়ে করা হয়েছে আমি তো আর স্টাবলিশ করতে পারি না। সো আমি আপনাকে স্টাবলিশ করতে পারছি না, বাট আমি আপনাকে একটা হাইপোথিসিসের মতো করে বলছি। আপনি যদি দেখেন যে গত কয়েক মাসে বাংলাদেশে একজন সাবেক মার্কিন দূত, দূত না সরি, কূটনৈতিক, বেশ কয়েকবার ট্রাভেল করেছে। একই ব্যক্তি সমসাময়িক সময়ে পাকিস্তানও ট্রাভেল করেছে, এবং এই ব্যক্তির সাথে আমরা বিশেষ একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তির ঘনিষ্ঠতা দেখতে পেয়েছি। বেশ কিছু ছবিও এসেছে, এবং ওই যে বললাম যে কিছু লোকজন আছেন যারা একটু এরকম এগুলা প্যাডেল করেন, হেট প্যাডেল করেন, তাদেরও একজনের ছবি আছে। সবারই একসাথে একটা ছবি আছে। এবং এই ব্যক্তির যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেন, অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে সে সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের আহ, পক্ষ নিয়ে ক্রমাগত বিভিন্ন গোষ্ঠীর সাথে ডিফেন্ড করার চেষ্টা করছে, অ্যাজ ইফ হি ইজ দ্য পিআর ম্যানেজার ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। বাট দ্যাট ইজ নট হিজ জব। লাইক হি ইজ এ ফরেনার, সে বাংলাদেশ নিয়ে তার আগ্রহ আছে, ঠিক আছে, ভালো, কিন্তু আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, পলিসিগত যে ব্যাপারগুলো আছে, এখানে একটা বিদেশি লোক এসে ইন্টারফেয়ার করবে, যে একসময় একটা মার্কিন দূত ছিল। এখন আপনাকে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমি তার নাম বলছি না, আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে ইউ উইল ফাইন্ড হিজ নেম। ওকে, তো ওই যে মার্কিন কূটনৈতিক, তার সাথে আপনি দেখবেন যে বর্তমান সরকারের ভেতরে আছেন এমন অন্তত দুইজন লোকের খুব ভালো ঘনিষ্ঠতা আছে। একজন আমাদের সংবিধান লেখার সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিশেষ সহকারী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা, প্রফেসর আলী রিয়াজ। এবং আরেকজন হচ্ছেন মিস্টার খলিল, আমাদের যিনি প্রধান নিরাপত্তা নিরাপত্তা চিফ, উপদেষ্টা। হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা, সরি। তো এগুলা কিন্তু আসলে মেলানো যায়, অনেক ডট মেলানো যায়, এবং এদের সাথে আরেকজনও আছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, উনিও এদের সাথে একসময় আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, একই সাথে তারা কাজকর্ম করেছেন একই সাথে অনেক রকমের। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনি যদি এগুলো দেখেন, একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন অনেক কিছুই আপনি। এবং আপনি দেখেন যে আপনি যদি গত 24 ঘন্টার সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস দেখেন, আপনি দেখবেন যে একটা স্ট্রং ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। আমার মতো যারা আছে, মানুষ যারা দেশে নির্বাচন আশা করে, যারা দেশের ডেমোক্রেসি স্টাবলিশ হোক এই চেষ্টাটা করছে, যারা যেটা সত্য ঘটনা, যেটা সঠিক তথ্য, সেটা তুলে ধরার চেষ্টা করছে, আমরা কিভাবে কোঅর্ডিনেটেড ভাবে আক্রমণের শিকার হচ্ছি। কিন্তু মজার কথা হচ্ছে, যারা এগুলা করছে আমরা এদেরকে চিনি, জানি, বুঝতে পারি যে এটা এটা কেন করার চেষ্টা করা হচ্ছে, কি কারণে করছে, এবং তারা যে সফল হবে না এটা সম্ভবত তারা বুঝতে পারছে না। কিন্তু যারা আছেন বিভিন্ন রাজনৈতিক শক্তি অথবা বিভিন্ন নিরাপত্তা সংস্থা, সবাই বুঝতে পারছে যে এরা হয়তো সফল হবে না, কিন্তু এই প্রসেসের মাধ্যমে তারা যে ক্ষতিটা করছে রাষ্ট্রের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কের তার একটা ক্ষতি করছে, এটা আশা করি তারা একটা সময় ঠিকই বুঝতে পারবে। এবং যে ব্যক্তিগুলো তাদের সাথে ইনভলভ আছে, আপনি তো মুখোশ বেশি দিন পরে থাকতে পারবেন না। আপনার যে মুখোশ, এটা কিন্তু খুলে যাবে। আপনি কেন কি করছেন, কি উদ্দেশ্যে কি করছেন, এটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। হ্যাঁ, রাখতে পারবেন কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ধরে রাখতে পারেন, কিন্তু একটা সময় কিন্তু এটা খসে পড়বে। এই মুখোশ খসে পড়লে কিন্তু দেন ইউ উইল লুজ ইট অল। আপনার আমও যাবে, তখন ছালাও যাবে, এরকম একটা অবস্থা হবে। জি, আম আর ছালা দুটোই মানে মুখোশ খসে পড়ার কথা বলছেন। আপনি বলছেন সফল হবে না, কিন্তু সফল তো অনেকটা হচ্ছেই। সেই 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে এটা ভাঙছে, এই স্থাপনা ভাঙছে, ওই স্থাপনা ভাঙছে, ভাস্কর্য ভাঙছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। মানে ভাঙতে ভাঙতে একটা এখন তো মানে পুরো একটা ভাঙাচোরা অবস্থায় পরিণত হয়ে গেছে মনে হয়। আমরা এখন যেটা বললাম, আপনার 48 to 72 আওয়ার্স মধ্যে কি হয়, আমার মনে হয় অল শুড রিমেইন ভেরি অ্যালার্ট। এবং আমাদের প্রত্যেককে এই ছাড়া শক্তি আছে যে ইভিল ফোর্স, এদেরকে রুখে দিতে হবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, আমাদের যে শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, যতটুকুই আছে অবশিষ্ট,
এগুলাকে আর ডেটোরেট করতে দেওয়া আপনি যাবে না। বলছিলেন নিরাপত্তা বাহিনীর সাথে সরকারের একটা দূরত্বের কথা। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীতে এখন কাজ করবার কথা। আমি হুম, দেখছিলাম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলছেন যে কেউ তার এই মানে যেটি ডেড স্টার প্রথম আলো ভাঙতে যাবে যেন তারা থামাতে না যায়। কারণ তাদের সবকিছু আসলে এদের উপর নির্ভর করছে। অনেক কিছু আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না বা অনেকেই দেখেছেন। নিরাপত্তা বাহিনী আসলে কার কথা শুনছে? নিরাপত্তা বাহিনীর যারা প্রধান আছেন অবশ্যই প্রধান উপদেষ্টার কথা শুনছেন, কারণ কোথায়? উনি নিরাপত্তা নাকি প্রধান উপদেষ্টা বলছেনই না যেগুলো থামান? ওই যে আমি আপনাকে এখন নিরাপত্তা বাহিনী তো আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স না, আপনি তো এবং আপনার ল এনফোর্সমেন্ট সিচুয়েশনের জন্য তো মাঠে পুলিশ আছে। গতকালকে রাতে পুলিশ কোথায় ছিল প্রথমে ওইটা একটু চেক করে দেখেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তো অবশ্যই জানেন যে দেশে এরকম একটা অবস্থা হচ্ছে। আমি তো জানি যে গতকাল ওনাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়েছিল ওই সময় বাঁচানোর জন্য। ওকে, তো পুলিশ আসতেও সময় লেগেছে। বাহার সাহেব নিজেও চেষ্টা করেছেন পুলিশ পাঠানোর জন্য, কিন্তু সবার প্রথমে কিন্তু ওই সেনাবাহিনীর লোকজনই গিয়ে পৌঁছায়। তো সারাদিন যারা সেনাবাহিনীকে গালিগালাজ করে এত কিছু বলে, দিন শেষে কিন্তু ওই বাহিনীটার কাছেই আসতে হয়। এবং আমার 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 জানা মতে আজকে প্রধান উপদেষ্টা নিজেও সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন। সেনাবাহিনীর পাশাপাশি ওখানে বিজিবির সদস্যরা গিয়ে ওখানে পৌঁছায় যায় অনেক জলদি। তাদেরকে ২-৩ মাইল দুই আপনার ওইখানে প্রতিবন্ধকতা এমন করে ক্রিয়েট করা ছিল যে হেঁটে এই অস্ত্র-শস্ত্র সহ হেঁটে এদেরকে ২ থেকে ৩ কিলোমিটার মতো আসতে হয়েছে কষ্ট করে। আবার ফায়ার সার্ভিসের যারা লোকজন ছিল তারা প্রচন্ড রকমের কষ্ট করছে। তো এই যে অ্যাংরি মব তৈরি করে এ ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করা, এটা বাংলাদেশের আমার মেমোরিতে নাই যে এরকম কেউ কখনো করেছে অথবা করার চেষ্টা করেছে। এবং এটা এদের উদ্দেশ্য ইজ ভেরি মাচ ক্লিয়ার। আমি যাদের কথাবার্তা বলেছি আপনার এখানে যে ব্যক্তিরা আছেন, এই চক্রকে বাংলাদেশ থেকে যদি সমূলে উৎপাটন করা না যায়, এরা থেকেই যাবে আপনার বিষের মতো, এবং সেই সিচুয়েশন আরো সমূলে বেশি। উৎপাটনটা করবে কে বা কার সে সক্ষমতা সমূল আছে? উৎপাদন করতে হবে নির্বাচিত সরকারকে, সাধারণ জনগণকে, যারা পাবলিকের ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করতে পারবেন আগামীতে বাংলাদেশে, তাদেরকে করতে হবে। কারণ ধরা ধরা এই হচ্ছে ধরনের তারা হচ্ছে বিএনপি। মানে এখন পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যান এখন এটা বলছে যারাই হোক, হ্যাঁ, তারা যদি বাংলাদেশের জনগণের জন্য ভালো চান, বাংলাদেশের জনগণের মঙ্গল চান, তাহলে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এ ধরনের কোনো তা তো নিঃসন্দেহে চাইবেন। সরকারের কিন্তু আমার ভেতরে প্রশ্ন সরকার হচ্ছে তারা রাখবেন তো না। এই পরিস্থিতিতে মোটামুটি চুপচাপই থাকেন। অনেক কিছু হয়েছে কিন্তু তারা কিন্তু চুপচাপ। খুব বেশি কিছু আ না, তারা চুপচাপ থাকার চেষ্টা, তারা তো সবসময় চুপচাপ থাকেন। কারণ আমার যেটা মনে হয় যে বিএনপি নীতিগতভাবে ভায়োলেন্স এবং এ ধরনের যে ধরনের অ্যানার্কিস অ্যাক্টিভিটিস, এগুলা থেকে তারা দূরে থাকতে চান। খুব প্রতিবাদও যে করেন শক্তভাবে তাও তো মনে হয় দেখা যায় না। মানে এভাবে করে সমূলে উৎপাটন করবেন চুপচাপ থেকে? প্রতিবাদ মনে হয় তারা করবেন তাদের নেতা যখন দেশে ফেরত যাবেন। কারণ এতদিন তো তাদের মূল যিনি নেতা জনাব তারেক রহমান দেশে ছিলেন না, এবং ওনাদের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার শরীরও বেশ খারাপ। জি। সম্ভবত এই সমস্ত কারণেই ওনারা এখন ওরকম ব্যবস্থা নিচ্ছেন না। এখন আপনার কাছে একদম শেষের দিকে একটু আচ্ছা প্রফেসর আলী রিয়াজ যার বিষয়ে কথা হচ্ছিল তিনি কি দেশে ফিরেছেন? আমি অবশ্য এটা খেয়াল করিনি। ফিরেছেন কি তিনি? আমার খুব সম্ভবত ফিরেছেন, আদারওয়াইজ উনি তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি তো ফেরার কথা, তিনি দেশের থাকার বাইরে কথা তো গেছেন সেই আসলে। খবরটা আমরা দেখেছি। আমি এবং জানি যে দেশ বাইরে গিয়েছেন, বাট ফেরত আসছেন কিনা এটা আমি আমিও জানি নিশ্চিত না। না। আসলে দেখছি না। এজন্যই ভাবলাম যে জানেন কিনা। গণমাধ্যমে খুব একটা খেয়াল করিনি আমি। আচ্ছা, এখন তাহলে সামনে অবশ্য ৪২ থেকে ৭২ ঘন্টার কথা আপনি বলছেন, ৪৮ থেকে ৭২ ঘন্টা। দেখা যাক সেটা কি হয়। কিন্তু অনেকে বলছেন যে এই সরকার টিকবে না। মানে অনেক রকম হাইপোথিসিস আছে। আপনার কাছে একটু এটা জিজ্ঞাসা করতে চাই। এই সরকার টিকবে না, আরেকটা সরকার গঠিত হবে। কেউ বলছেন বিপ্লবী সরকার গঠিত হবে। কেউ বলছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। এরকম নানান রকম বিষয় আছে। আসলে কি হতে পারে? বিপ্লবী সরকার, সেনাবাহিনী ক্ষমতা নেবে, অন্য কোনো একটা সরকার গঠিত হবে, নাকি এই সরকারের অধীনেই চলবে? আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ করার কোন রকমের ইন্টারেস্ট যে নাই, এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এত ভালো অবস্থানে থাকতে আপনার শেখ হাসিনা যাওয়ার পর পরে তো সেনাবাহিনী আপনার ক্ষমতা গ্রহণ করতে পারতো। এবং তাদের যদি আরো আগ্রহ থাকতো, এত কিছু হলো বাংলাদেশে, তারা তো একবারও ইন্টারভেন করেনি। তারা বারবারই বলেছে আমাদের ক্ষমতা নেওয়ার কোনো আগ্রহ নেই, বরঞ্চ মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা ক্ষমতার এত কাছাকাছি এসেও নির্বাচন দেওয়ার জন্য বারবার করে অনুরোধ করছে। এটা আমাকে অনেকেই বলেছেন যে এটা তোমাদের দেশে তো খুবই স্ট্রেঞ্জ আর্মি, এটা 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 তো ক্ষমতা গ্রহণ করতে চায় না কেন। বিপ্লবী সরকার গঠনে যারা বলছেন, আমার মনে হয় তারা যদি এটা করার চেষ্টা করেন এবং তারা যদি কোনোভাবে ওই দিকে অ্যাপ্রোচ করেন, তাহলে আমার মনে হয় দে উইল ফেস সিভিয়ার রেজিস্ট্যান্স।
সিভিয়ার রেজিস্ট্যান্স। কাদের এটা দ্বারা? এটা সাধারণ জনগণ বলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে, এবং অবশ্যই আপনি একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবেন, তখন নিশ্চয়ই সবাই শান্ত হয়ে বসে থাকবে না। তাই না? আপনি দেশের মধ্যে একটা ভ্যান্ডালিজম করবেন, যারা এরকম অনেক ভ্যান্ডালিজম যারা করতে পারে তাদের বিরুদ্ধে আর অশান্ত কারা হবে? না, আমার মনে হয় যে যদি ওরকম কেউ অ্যাটেম্প্ট নেয়, তাহলে সিচুয়েশন উইল কল, লাইক এক্সট্রিম সিচুয়েশন কলস ফর এক্সট্রিম মেজার্স। ইফ থিং গেটস এক্সট্রিম, আপনার তো হাতে উপায় নাই তখন কোনো। জি, মানে এর চেয়েও এক্সট্রিম হতে পারে সিচুয়েশন, ভাবতেই আসলে ভয় লাগে। এই যে খলিলুর রহমানের সম্পর্কে অনেক কথা বললাম, তো একটু শেষ ওনার সম্পর্কে আরেকটা জানতে চাই যে তিনি অজিত দোভালের সাথে দেখা করলেন তার আমন্ত্রণে, সেখানে কি আলোচনা হলো আমরা জানলাম না। বলা হলো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো পক্ষই বলল না। তারপরে জানলাম কাতার গেলেন, সেখানেও নাকি অনেক কথাবার্তা হলো। কি যে কথাবার্তা হলো তা আমরা জানলাম না। সেই ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে, তলে তলে সব ঠিক হয়ে যাচ্ছে। এখানেও কি তলে তলে কিছু কি হয়ে যাচ্ছে আসলে, আপনি জানেন? উম, আমি এতটা জানি যে উনি যখন দিল্লিতে গিয়েছেন অজিত দোভালের সাথে দেখা করতে, উনি খুবই একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এরকম কোনো কিছু একটা সিকিউরিটি কনফারেন্স নামে গিয়েছেন, যেটা ওরকম সিরিয়াস কোনো ব্যাপার না, এবং উনি ওটার কভারে ওইখানে গিয়েছেন। এবং যাওয়ার পরে উনি আহ, বাইরে কোথাও থাকেননি, উনি হাই কমিশনার যিনি আছেন তার বাসাতে ছিলেন, এবং ওনার সাথে ওনার মুস্তাইন জহির নামে যে সহকারী ছিল, সেও খুব সম্ভবত ছিল সাথে করে। এবং উনি যে মিটিং গুলো করতে চান, উনি মিটিং এ অন্য আর কাউকে নেননি, ওনার সাথে করে উনি একাই গেছেন। সো হি নোজ বেটার যে উনি কি আলাপ করেছেন, কার সাথে আলাপ করেছেন, কি কি গল্প করেছেন। হি শুড বি নোয়িং দ্যাট বেটার। জি, সেটা তাহলে আর কেউই জানবে না, ওই তলে তলেই রয়ে যাবে। রাইট। নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে? উই আর হোপফুল, আমরা সবাই চাই বাংলাদেশের অন্যান্য সাধারণ যত নাগরিক আছে যারা বাংলাদেশ নিয়ে কনসার্ন, সবার মতো আমরাও চাই বাংলাদেশের নির্বাচন হোক। কারণ নির্বাচন যদি না হয় অথবা কোনো কারণে এটা পসপোন করা হয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমি খুবই উদ্বিগ্ন। আর আরেকটা শেষ প্রশ্ন করি, মানে শেষ হতে চাচ্ছে না আসলে, প্রশ্ন একটার পর একটা মনে যাচ্ছে যে যে প্লিজ গালাগালের প্লিজ। যে সংস্কৃতি তৈরি হয়ে গেল, মানে অশ্রাব্য ভাষা, যেটা একদম পাবলিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবখানে চলছে, এগুলোর কি মানে বাংলাদেশ যেন একটা গালির দেশে পরিণত হয়ে গেছে এখন, এটার কি? এখন কারো যদি পারিবারিক শিক্ষা না থাকে, ধরেন আমার মধ্যে আমি হয়তো মাঝে মাঝে দুই একটা কথাবার্তা বলে ফেলি, হ্যাঁ, এটা এটা ধরেন স্লিপ অফ টাং হয়ে যায়। লিখতে গেলেও আমি দুই একটা কথাবার্তা মাঝে মাঝে লিখে ফেলি, এবং লাইক মাঝে মাঝে কন্ট্রোল করা যায় না, এদের অ্যাক্টিভিটিস দেখে এতই বিরক্ত লাগে যে কন্ট্রোল করা যায় না। বাট যাদের পারিবারিক শিক্ষা আছে, যারা একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অথবা যারা ধরেন আপনার অপরকে সম্মান করে, রেসপেক্ট করে, অ্যাটলিস্ট ধরেন আপনার নিজের যে মোরাল গ্রাউন্ড অথবা মোরাল ভ্যালুজ আছে এগুলার প্র্যাকটিস করে, তারা এ ধরনের গালিগালাজ করে না। সুতরাং কেউ যদি এটা করে থাকে, এটা তাদের ব্যর্থতা, তাদের শিক্ষার অভাব, তাদের পারিবারিক যেই আপব্রিঙ্গিং, ওইটা ভালো করে হয় নাই। তো আমরা বলতে পারবো না, আমি তো আমারটা বলতে এখন পারবো তো যেন না। মনে হয়, এখন তো মনে হয় যে এটা একটা মানে প্রতিযোগিতা, কে বেশি গালি দিতে পারে না, সে যেন আপনি বেশি বড়। আপনি দেখেন একটা জিনিস, আপনি খুব বেশি মানুষকে কিন্তু আপনি আসলে গালিগালাজ করতে দেখবেন না। যারা এদের সংখ্যা খুব লিমিটেড, এবং সবাই চিনে এদেরকে যে এরা কেন এরা যে গালিগালাজ করে, এবং গালিগালাজ করলে আপনি একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে প্রিয় হতে পারবেন। কাদের কাছে প্রিয় হতে পারবেন? পিপল হু আর পাওয়ারলেস। সাধারণ কিছু জনগণ থাকে যারা পাওয়ারলেস, তাদের সমাজে তারা উচ্চ ভয়েসে কথা বলতে পারে না, হ্যাঁ, তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে, উচ্চ ভয়েসে কথা বলতে পারে না, কিন্তু তারা যখন দেখে যে ওই যে পাওয়ারফুল লোকগুলাকে কেউ গালিগালাজ করতেছে, অপমান করতেছে, তারা এতে অনেক মজা পায়। এটা একটা ইটস, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, গালি হ্যাঁ। এখন একটা এন্টারটেইনমেন্ট। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে, মানে খুনি পালিয়ে গেছে কিন্তু আনিস আলমগীর গ্রেপ্তার হয়ে গেছেন। অনেকে মানে সেই প্রবাসী অ্যাক্টিভিস্টরা তারা অনেকে বলছেন রইল বাকি দুই, কেউ কেউ আবার এর পরে কে এরকম তালিকা দিচ্ছে। সরকার কি আসলে এই গতিতে, এই নীতিতে এগিয়ে যেতে থাকবে যে সাংবাদিকদের মানে এটা গ্রেপ্তার অত্যন্ত করবে লজ্জার, পুরো? এটা অত্যন্ত লজ্জার। আনিস আলমগীরকে গ্রেফতার করা খুবই অনুচিত একটা বিষয় হয়েছে, এটা কখনোই উচিত হয়নি। বাট আমি দুঃখজনকভাবে আমি দেখেছি যে সাংবাদিক কমিউনিটি থেকেও কেউ কেউ বিষয়টাকে বাহবা দিয়েছেন। আমার পরিচিত, আমি যাদেরকে বেশ ভালো সাংবাদিক বলে হিসেবে চিনতাম, তারাও এই বিষয়টা নিয়ে বেশ মজা পেয়েছেন। কিন্তু এটা একেবারেই ঠিক হয় নাই, এটা এটা একেবারেই করা ঠিক হয় নাই। আনিস আলমগীর, তার মতামত থাকতে পারে, সে তার ভিন্ন মত থাকতে পারে। ভিন্ন মত থাকা দোষের কিছু না, যে কোনো ব্যক্তির ভিন্ন মত থাকতে পারে। তো এর মানে এই হতে পারে না যে আপনি তাকে বাসা থেকে গিয়ে ধরে নিয়ে আসবেন, তাকে অথবা তাকে ডিবি অফিসে ইনভাইট করে নিয়ে গিয়ে তাকে আটকায় রাখবেন। তাহলে তো লাইক আমি সেদিনও এক জায়গাতে গিয়ে বলে এসেছি, তাহলে আপনার ডিফারেন্সটা কোথায় হলো? উই ওয়ান্টেড এ চেঞ্জ ইন বাংলাদেশ।
তাই না? আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিলাম, বাংলাদেশে একটা নতুন ধরনের পলিটিক্যাল প্র্যাকটিস অথবা পলিটিক্যাল কালচার আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে না যে সহসা সেটা দেখার সুযোগ হবে আপাতত। আবার আমি আশা করি যে নির্বাচন হবে বাংলাদেশে, বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে প্রমাণ করবেন যে তারা কাকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান, এবং তখন হয়তো একটা পরিবর্তন আসলেও আসতে পারে জি, আশা ইনশাল্লাহ। আশা করি যে সেই পরিবর্তনটা আসুক, কারণ এই তালিকায়ও নাকি অনেকে আছেন, একটা তালিকা দিয়ে ছাপিয়েও দেওয়া হচ্ছে যে কারা কারা আছেন এই তালিকায়, আরো অনেকে বাকি রয়ে যাচ্ছেন, তারাও মানে সরকার তো কিছু করে একটা না। জিনিস শারমিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সত্যের জয় চিরদিনই হয়। তো আপনি হয়তো মিথ্যা এই সমস্ত নুইসেন্স ক্রিয়েট করে টেম্পোরারিলি কিছু অ্যাচিভ করতে পারবেন, বাট যেটা সত্য, যেটা কারেক্ট, সেটা এস্টাবলিশ হবেই। এটা আজকে হোক, কালকে হোক, 10 দিন হোক, 10 বছর হোক, এস্টাবলিশ হবেই। তো যখন সেটা এস্টাবলিশ হবে